24 অগাস্টের যেটার ঘটনার মানে যেটা তিনি তার পতন হলো, উনি ক্ষমতাচ্যুত হন নাই। রামিসা রেপ এবং হত্যা মামলার আজকে বিচার শুরু হয়ে 10 জন সাক্ষী শেষ হয়ে গেছে, আর হাদি হত্যা মামলার ইনভেস্টিগেটিং রিপোর্ট হয় না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সঙ্গে আমি ফারাদ হাফিজ। পরিচয় করিয়ে দিই, আজকে যারা সম্মানিত অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা যাদের সাথে আলাপ করব, কড়া আলাপ। ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রয়েছেন মোস্তফা ফিরোজ, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং রয়েছেন মোহাম্মদ শিশির মনির, তিনি জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে আলাপ করতে চেয়েছিলাম, যেই প্রসঙ্গে আমরা সন্ধ্যার পর থেকে কিছু নিউজ দেখলাম এবং আমাদের প্রসঙ্গটা চেঞ্জ হয়ে গেছে। আমরা নিউজ দেখছিলাম আর ভাবছিলাম যে এই এখন আর ওই কথা বলার সুযোগ নাই। নিউজটা ছিল শুরুতেই আমরা একটু দেখে আসতে চাই। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক একটা মন্তব্য করেছেন এবং বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগের কথা তিনি দাবি করেছেন, এটা বিকেলের দিকে উনি একটা এই প্রথম তার নির্বাচনের পর এই প্রথম কোনো জনসভায় তিনি বক্তৃতা করছিলেন। সেখানে তিনি দাবি করেছেন এই হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারত সরকারের উচ্চপদস্থ নেতৃত্বের যোগসূত্র রয়েছে। আমরা একটা ছোট্ট রিপোর্ট যদি দেখতে পারি ওনার বক্তব্যটুকু। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। আমরা শুরু করি মোহাম্মদ শিশির মনির, আপনাকে দিয়ে, যে কি বুঝলেন মমতা ব্যানার্জি যে এই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত খুনিদের প্রসঙ্গে বলেছেন, সেটা কি মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে ওনার কথায়? আকার ইঙ্গিতে তো তাই মনে হয়, এটাকে ইন্ডিকেট করছেন তিনি। তিনি কি জানেন তিনি ভালো বলবেন, তিনি ভালো বলতে পারবেন, কিন্তু এটা মিস্টেরিয়াস আমার কাছে। বের করা যাচ্ছে না কেন, চার্জশিট হয় না কেন, এটা মিস্টেরিয়াস। কিন্তু দেখেন, রামিসা রেপ এবং হত্যা মামলার আজকে বিচার শুরু হয়ে 10 জন সাক্ষী শেষ হয়ে গেছে, আর হাদি হত্যা মামলার ইনভেস্টিগেটিং রিপোর্ট হয় না। এটা দেখেছিলাম আমরা সাগররুনি হত্যায়, দেখবেন। কিন্তু এই মামলায় আমিও একজন আইনজীবী। সাগররুনি হত্যায় প্রথম যখন মামলাটা আমার কাছে আসলো, তখন আই ওয়াজ সারপ্রাইজ টু সি যে কোথাও এক জায়গায় গিয়ে ঠেকে যায়, প্রশ্ন করে না আর ইনভেস্টিগেট করে না। তো এটা যখন 5ই আগস্টের পরে আসলো, তখন একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছিল 5 সদস্য বিশিষ্ট। ওই টাস্ক ফোর্সের সঙ্গে আমি 2বার 3বার 4বার মিটিং করেছি। ওনারাও কিছু বলতে চান, আবার কিছু বলতে চান না। কোথাও গিয়ে এক জায়গায় মনে হয় ঠেকে যায়, তখন আর ডিসক্লোজ করে না। একই জিনিস হাদি হত্যার ক্ষেত্রে আমার কাছে মনে হয়। আচ্ছা বলেন তো দেখি, দিনের দুপুরে সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম, এটা তদন্ত রিপোর্ট হবে না কেন? হু ইজ অবস্ট্রাক্টিং টু সাবমিট দ্য ইনভেস্টিগেটিং রিপোর্ট? দ্যাট শুড বি ক্রিস্টাল ক্লিয়ার। এবং এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, তাহলে দ্যাট ইজ বি দ্য আলটিমেট ফেলিয়ার অফ দ্য স্টেট মেকানিজম অফ বাংলাদেশ। আপনি করবে কি? এটা স্টেট স্পন্সর ইনভেস্টিগেশন এজেন্সি করবে। যদি পিবিআই না পারে, সিআইডি করবে। সিআইডি যদি ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে, তাহলে টাস্ক ফোর্স গঠন করবে। এবং ডেফিনেটলি দিন যত যাবে, এভিডেন্সেস ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। এরপরে কি হবে? 12 বছর সাগররুনির মতো, 13 বছর, 14 বছর। আর এখানে তরতাজা এভিডেন্স এখন জোগাড় করা যাচ্ছে না কেন? যাদেরকে অ্যারেস্ট করেছে ভারতে, এক্সট্রাডিশন ট্রিটি আছে, আনা যাচ্ছে না কেন? হোয়ার ইজ দ্য ডিফিকাল্টিস? আমার মনে হয়, আমি তখনও বলেছিলাম, এটা দিস ইজ এ মিস্টেরিয়াস ইভেন্ট। একজন মানুষকে এইভাবে পাবলিকলি মেরে ফেলা হলো গুলি করে। আমরা সবাই এখন স্টেট মেকানিজমটা একটা ফেইলিয়ারের পরিচয় দিচ্ছি। আমি আহ্বান জানাবো মিনিস্ট্রি অফ হোম এবং অনারেবল প্রাইম মিনিস্টার, ইফ ইট ইজ পসিবল ফর হিম, ইমিডিয়েটলি ইন্টারভিউ করেন।
সময় যত যাবে, যদি গুড উইশেস থাকে, আমি কিন্তু একটা প্রশ্ন উত্থাপন করছি এখানে, গুড উইশেস আদৌ আছে কি নাই। যদি গুড উইশেস থাকে, গুড ইন্টেনশন থাকে, কোনো ম্যালাফাইডি মোটিভ না থাকে, বোনাফাইডি মোটিভ থাকে, দিস ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু পাবলিশ দ্য এভিডেন্সেস। আপনি একই সাথে একজন আইনজীবী এবং একই সাথে একজন রাজনীতিবিদ, আপনারা একটু ঝেড়ে কাশলে তো মানুষের জন্য একটু সহজ হয় বুঝতে ব্যাপারটা, যে এই জিনিসটা সাগর রুনির মতো বলে দিলেন যে এই জিনিসটাও চাইলে সরকার আরো দ্রুত করতে পারতো, তাই তো? course. সেই জায়গায় সরকারের অনিচ্ছা কেন? আমি অভিযোগ পেয়েছি, বিভিন্ন জন অভিযোগ করেছেন, যে সরকারের স্টেট মেকানিজমের অ্যাপারেটাসকে কোথাও কোথাও ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে এমন গুরুত্বপূর্ণ লোকেরা পিছন থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যে নামগুলো পাবলিকলি আসুক তা অনেকেই চান না, অনেকেই ধামাচাপা দেন। এমনকি বাংলাদেশ তার সীমার বাইরে থেকে এখানে কি পরিমাণ ইন্টারভিন করা হয়েছে মমতা ব্যানার্জির কথায় কিছুটা ইন্ডিকেশন পাওয়া যায়। তাহলে সেই পার্টটুকুকে এখানে ডিসক্লোজ করা দরকার। একই সাথে যে লোক ভারতে অ্যারেস্ট হয়েছে, যাকে কোর্টে নেওয়া হয়েছে, যেহেতু ভারতের আদালতে আছে, সে ওখানকার ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ডে নিয়েছে, তার একটা কনফেশনাল স্টেটমেন্ট প্রাইমারিলি রেকর্ড করা হয়েছে। সেই জিনিসগুলো সেই লোকটা স্পিল ওভার করেছে কোথায়? ভারতে, ওখানে আছে সে। তো তাকে এক্সট্রাডিশন ট্রিটির অধীনে বাংলাদেশে আনা দরকার। স্লো হচ্ছে কেন এই প্রসেস? কোথায় এখানে প্রবলেমটা কোথায়? এই জায়গায় আমার ইন্ডিকেশনটা হলো মেকানিজমের ভিতরে, ইনভেস্টিগেটিভ মেকানিজমের ভিতরে ল এনফোর্সমেন্ট এজেন্সি কিংবা কোনো গোয়েন্দা সংস্থার লোক যদি এগুলোর সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত থাকে, তখন প্রসেস অটোমেটিক্যালি স্লো হয়ে যায়। দ্যাট ইজ হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স ফ্রম আদার টু ইম্পর্টেন্ট কেসেস। আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান রিপন, এখানে অনীহা মানে কোথায়, মানে গ্যাপটা কোথায়, কার অনীহা? ধন্যবাদ আপনাকে। উনি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। ঠিক আপনি যে প্রশ্নটা বললেন, উনি আর একটু ঝেড়ে কেসে বললে বোধ হয় জাতীয় উপকৃত হতো আর কি। তো একটা হচ্ছে যে মানে উসমান হাদির হত্যাকাণ্ডটি আনফর্চুনেটলি যখন সংঘটিত হয় এবং সারা বাংলাদেশে হত্যাকাণ্ডের প্রতিবাদ উত্তাল ছিল, তাই না? এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানে আমি আই ক্যানট রিলেট রিয়েলি, আমি খুব মানে এটা আমাকে আরো একটু বুঝতে সময় লাগবে। আমি একবারই তো ওনার স্পিচটা শুনলাম। আচ্ছা, আপনি চাইলে আমরা এটা আরেকবার চালাতে বলতে পারি। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা প্রডিউসারকে আরেকবার অনুরোধ করবো, আপনি যদি আরেকবার একটু ইয়েটা চালান। আমি শুধু বলে দিই যে মঙ্গলবার কলকাতা সমাবেশে মমতা ব্যানার্জি অভিযোগ করছিলেন যে বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গ প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করেছিল। গ্রেফতারের সেই ঘটনাটি যেন গোপন রাখা হয়, সেই জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন, অর্থাৎ মমতা ব্যানার্জিকে। মমতার ভাষ্যমত হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন যে আপ থোড়া বেঙ্গল পুলিশকে বল দো এ বাত বাহার মে না যায়, মানে আপনি পশ্চিমবঙ্গের পুলিশকে একটু বলে দেন যে এই বিষয়টি যেন বাইরে প্রকাশ না পায়। ফাইন, আমরা আরেকবার একটু বক্তব্যটা দেখি। আপনার তাহলে সমীক্ষাপন যদি না করি, আপনার বক্তব্যটাকে যদি মোটামুটি আমি যদি ফ্যাক্ট হিসেবে ধরি, মানে ওনার বক্তব্য প্রসঙ্গে, তাহলে উনি কিন্তু মোটামুটি ভারত সরকারের, সোজা কথা, তার দেশের একটা সংশ্লিষ্টতার কথা তিনি মোটামুটি বলেছেন। এবং আমি যদি বলতে চাই এইভাবে, ইউনূস সরকারের সাথে খুব ক্লিয়ার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক তখন খুব ভালো যাচ্ছিল না। ক্লিয়ার? তাই তো জানি আমরা, অ্যাপারেন্টলি তাই তো জানি। যদি ভালো না যেয়ে থাকে, তাহলে ইউনূস সরকারের জানা মতে আমাদের দেশের কোনো লোকাল অপারেটিভ, আমি মানে তার ভাষ্য যে গোয়েন্দা সংস্থা, আমাদের তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছেন, উনি কোন গোয়েন্দা সংস্থাকে বিন করেছেন জানি না। তো গোয়েন্দা, যদি আমাদের কোনো লোকাল গোয়েন্দা সংস্থা, লোকাল বলতে বাংলাদেশি কোনো গোয়েন্দা সংস্থা ইনভলভমেন্ট থেকে থাকে, তাহলে সেটা হওয়ার কথা ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়া, মানে অ্যাকর্ডিং টু মিসেস ব্যানার্জির স্টেটমেন্ট নাকি? আচ্ছা, তাহলে ভারত সরকারের মানে যেহেতু তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দেশে আমাদের ইমিডিয়েট বর্ডারের সীমান্ত সংলগ্ন ভারতের যে রাজ্যটি, সেখানকার চিফ মিনিস্টারকে বলেছেন যে এটা যাতে বাইরে না যায়, এবং তোমাদের মানে বেঙ্গল পুলিশ মানে বাংলা পুলিশকে কি একটু কি
তাদেরকে বাইরে যাতে না যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। ফাইন, তো তাহলে মানে ভারত সরকার একটা ইনভলভমেন্টের কথা উনি প্রকারান্তরে উনি বলে দিয়েছেন। আর আমাদের সরকার তৎকালীন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা আমি তাদেরকে মানে অভিযোগের মধ্যে আনতে চাই না, সন্দেহের মধ্যে আমি আনতে চাই না, কারণ আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসের ভারত বাংলাদেশ সম্পর্কের যে কেমিস্ট্রি আমরা দেখেছি এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের বিরুদ্ধে তাদের কন্টিনিউয়াস যে নেতিবাচক মনোভাব দেখেছি, তাতে করে এখন ইউনূস গভর্নমেন্টের কর্তৃত্বের বাইরে কোনো এজেন্সি করেছে কিনা, অন্য কোনো দেশের প্ররোচনায় সহযোগিতা অথবা তাদের নির্দেশে ইত্যাদি, সেটা তো মানে অনেক বড় তদন্তের বিষয় হবে। আমরা যখন আমাদের দল, আমি তার তো দল করে, আমার দলটি এখন সরকার পরিচালনা করে, আমাদের দলটি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে অ্যারাউন্ড 100 ডেজ, তাই না? আচ্ছা, এই ঘটনাটি অটোমেটিক্যালি এই সরকারের ওপর আসবে, তদন্তটা এগিয়ে নিয়ে যেতে উনি যেটা বলেন আপনার এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আপনার প্রত্যর্পণটাকে মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রত্যর্পণের জন্য তো আমরা অনুরোধ করতেই পারি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তো সেখানে গেলেন এবং এই বিষয় নিয়ে কথা হলো। হ্যাঁ, প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সাইড থেকে আমরা তো অনুরোধ করতেই পারি। যেমন শেখ হাসিনার জন্য অনুরোধ করা হয়েছে, আমি পত্রপত্রিকা যেটা সরকারের ভাষ্য অনুযায়ী আমরা দেখেছি। ভারত সরকার কি এখন পর্যন্ত শেখ হাসিনাকে হস্তান্তর করেছেন? করেননি। এখন শেখ হাসিনা ভলান্টারিলি বলছেন তিনি আসতে চান, তো দরকার তো নাই, উনি ওনার কর্তৃপক্ষের কাছে, উনি এখন যাদের হেফাজতে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শিশির মনির যেটা উত্থাপন করলেন যে এইখানে কেন ডিলেটা, এইখানে কেন অনীহাটা? আমি যেটা বলছি, আমাদের কিন্তু অনীহা থাকার কোনো কারণ নাই, কোনো কারণে আমাদের অনীহা থাকার কোনো কারণ নাই। এই কারণে যে এই ঘটনাটির তদন্ত এবং ঘটনাটির তদন্ত এগিয়ে নেওয়া, যারা পারপেট্রেটর তাদেরকে আইনের আওতায় আনা, তাদের শাস্তির মুখোমুখি করা, এটা সরকারের দায়িত্ব নিঃসন্দেহে। না, কিন্তু এর মধ্যে কি দুদেশের সম্পর্ক যদি ওই রকম ক্যারেক্টার এখানে থেকে থাকে, দুই দেশের সম্পর্ক আবার খারাপ হয়ে যায় কিনা সেই ভয়ে কি গভর্নমেন্ট? দেখেন, এটা একটা নতুন প্রশ্ন আজকেই আসছে, একটা নতুন প্রশ্ন আজকেই আসছে। এটা মানে এই প্রশ্নটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। দুদেশের সম্পর্কের অবনতি ঘটবে কিনা, আমার দেশে কেউ অঘটন ঘটিয়ে ভারতের সীমান্তে পালিয়ে যাবে, এটা তো নতুন ঘটনা না। ইতিপূর্বে বহুবার বহু লোক এইভাবে কাজ করেছে। এবং যদি শেখ হাসিনার কথাই যদি ধরি, এই যে 24 অগাস্টের যেটার ঘটনার যে মানে যেটা তিনি তার পতন হলো, উনি ক্ষমতাচ্যুত হন নাই, ওনাকে মানে ওনার পালাতে আছে। কোনো পত্রিকা দেখেছি যে উনি ক্ষমতাচ্যুত, এটা খুব একটা সফট শব্দ, কিন্তু ক্ষমতাচ্যুত হন নাই। একটা লিগ্যাল গভর্নমেন্টও ক্ষমতাচ্যুত হইতে পারে, একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থান বিভিন্ন মধ্যে। ইট ওয়াজ নট দ্যাট কাইন্ড অফ আপনার অভ্যুত্থান, এটা তো গণ অভ্যুত্থান, উনি পালাতে বাধ্য। পৃথিবীতে এই ধরনের ঘটনা ভেরি রেয়ার। আচ্ছা, তো উনি যে এতগুলো মানুষ হত্যা করে গেলেন, আফগানিস্তানের সিনারিও বাংলাদেশ কিন্তু এক না, আমি ওটা বলছি। আফগানিস্তানের সিনারিও, আফগানিস্তানের প্যাটার্ন অফ গভর্নমেন্ট এবং ওখানে দীর্ঘদিনের যে আপনার উত্থান পতন এবং ওখানে ইন্টার গ্রুপের যে কনফ্লিক্ট, সেটা বাংলাদেশে ছিল না। এখানে অ্যাবসলিউটলি টোটাল মাস তারা হাসিনা গভর্নমেন্টকে উচ্ছেদ করেছে, সোজা কথা, ভেরি ক্লিয়ার। আচ্ছা, আমি যেটা বল, তাহলে আমরা তো হাসিনার মানে প্রত্যাবর্তন চাই, মানে বিচারের জন্য মুখোমুখি করতে চাই। দেখেন মানে দুঃসাহসটা কোন জায়গায় বাড়ছে। রিসেন্টলি উনি জাতিসংঘ যে ওনার বিরুদ্ধে অভিযোগ টেনেছে যে প্রায় 1,500-এর মতো মানুষ হত্যা করার, 1400 মানুষ হত্যা করার অভিযোগ, এর মধ্যে তো মোর দেন 800 তো অলরেডি রেজিস্টার্ড, নাম দাম সবকিছু পাওয়া গেছে, তাই না? তো এটা কোনো চ্যালেঞ্জ করার অডাসিটি উনি মানে ইতিমধ্যে কত কি এখন পর্যন্ত কি 2 বছর পূর্তি হয়েছে 24 অগাস্টে? হয়নি তো। তো 2 বছর পূর্তির আগে তিনি তার অধ্যত্ত কোন পর্যায়ে যে সমস্ত বদমাশগুলো যারা এখন বলে যে মানে ভালো ছিলাম, তিনি ফেরত আসছেন, তিনি লেখেন, তারা কি দেখেন না তাদের জয় বাবা কত মিলিয়ন ডলার এই দেশটাকে লুণ্ঠন করেছে? এখন সামিট কমিউনিকেশন নানান জায়গায় তাদের অন্যায় অপকর্মগুলো বেরোচ্ছে না? মন্ত্রীদের শত বাড়িঘরের খোঁজ পাওয়া যাচ্ছে না? এগুলো মানি লন্ডার্ড না হলে এসব সম্পদের মালিক কি ওই সমস্ত মন্ত্রী হতে পারতেন?
আচ্ছা। আমরা যখন প্রশ্ন তুলেছিলাম যে পদ্মা ব্রিজের দুর্নীতির টাকা জি। শেখ পরিবারের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে জন্য আমরা অভিযোগ করতাম, এটা তো মিথ্যা না। আচ্ছা, এখন আমি যেটা বলছি যে শেখ হাসিনা তো আমরা ফেরত চাই, তার জন্য কি শেখ হাসিনাকে বিচার মুখোমুখি করার জন্য এতগুলো হত্যাকাণ্ড ঘটলো, 135 জন শিশু মায়ের কোল ছাড়া হয়ে গেল, তাই না? তো এটা তো 24 অগাস্টের অভ্যুত্থানের সময় তিনি এগুলো কিলিংগুলো করেছেন, তো তার জন্য তাকে তো আমাদের বিচারের সম্মুখীন করতেই হবে। আচ্ছা। লুণ্ঠন বাদ দেন, মানুষ হত্যা, আচ্ছা, তো সেইটা আমরা সেটা করতে পারছি। এখন যদি আপনি বল প্রশ্ন তোলেন এভাবে যে শেখ হাসিনাকে ফেরত চাইতে হলে, তাকে বিচারের সম্মুখীন করতে হলে দুদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটবে, আচ্ছা। আমার তো জন আকাঙ্ক্ষার দিকে আমাকে তাকাইতে হবে। আচ্ছা। আমার জনগণের আকাঙ্ক্ষা কি? আমার জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটা ফ্যাসিস্ট, পলাতক ফ্যাসিস্ট, তিনি মানুষকে হত্যা করেছেন, তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন, আচ্ছা, তো পরিষ্কার। তাকে বিচার করতে হবে। এখন জি। ওসমান আলী সার্টেনলি তিনি ওই সময়টা খুব শক্ত ভয়েস রেজ করছিলেন তিনি, তাই না? এখন এবং তাকে প্রকাশ্য দিবালোকে এবং নির্বাচনের আগে তিনি একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, প্রার্থী ছিলেন। মমতা ব্যানার্জির আজকের স্টেটমেন্টের পরে আমি ইনফ্যাক্ট আমি অপেক্ষা করতে চাই ভারত সরকারের প্রতিক্রিয়া কি। আচ্ছা, মোস্তফা ফিরোজ, আপনি এই বক্তব্য দিয়ে কি বুঝলেন এবং এই আলোচনার পর আপনার বক্তব্য যদি বলেন। বক্তব্যের শুরুতেই আমার কাছে মনে হলো যে মমতা অত্যন্ত অসততার একটা কাজ করলেন। খুনি তো খুনি, উনি অমিত শাহর এই বক্তব্য শুনবেন কেন? একটা খুনি তার মানে কি বলে মেঘালয়ে আসছে, তিনি জানেন, আজকে তিনি প্রকাশ করতেছেন যখন তিনি মুখ্যমন্ত্রী না। এটা হলো তিনি তো বলতে গেলে শপথেরও করলেন, ভঙ্গ করলেন। রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করার শপথ তার থাকে আমি জানি না, কিন্তু না, এটা তো তার রাষ্ট্রের না, এটা হলো বাংলাদেশের একটা ঘটনা। আমি তো তার রাষ্ট্রের কমপ্লায়েন্সে মেনটেন করছে, বুঝতে পারছি। বাংলাদেশের সাথে তার কোনো কমপ্লায়েন্স নেই, তাকে তো কমপ্লায়েন্স ছিল ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার সাথে, কিন্তু সে একটা চিফ, মানে আই এম সরি হ্যাঁ, দিস কয়েক না, সেকেন্ড না, না, ইন্টারভেন অসুবিধা করি। নেই, হ্যাঁ। উনি চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া এট দ্যাট টাইম ফর এ স্টেট, তো ওনার যদি মানে ওই ধরনের কোনো সিক্রেসি অ্যাক্টের কোনো শপথ যদি ওনার থেকে থাকে, হয়তো তিনি সেটা মানে Maintain compliance করছেন। আচ্ছা, maintain বুঝলাম। করছেন। আচ্ছা, এখন উনি যেহেতু আউট অফ ওথ, আচ্ছা, না না, এটা তো তাহলে তো ধরেন একদম রাজনীতিবিদদেরকে তাহলে তো কেউ বিশ্বাস করবে না। যেমন আজকে তো উনি ওই সময় বললেন না, এখন ওনার ক্ষমতা নেই বলে উনি বললেন, এটা একটা দ্বিচারিতা হলো। এখানে ভারত গভর্নমেন্টকে করলো যে ভারত গভর্নমেন্ট তাহলে এই ঘটনাটা ঘটাইছে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, যে ওসমান হাদির ব্যাপারে সেই অন্তর্বর্তী সরকার হোক, বর্তমান সরকার হোক, যে অ্যাডভোকেট শিশির মনি যেটা বললেন, এটা তো সত্য যে এই দীর্ঘসূত্রতা কেন এটার নিয়ে সিরিয়াসনেসটা নেই কেন, এটা একটা প্রশ্ন। আবার এটাকে নিয়ে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে ওসমান হাদিকে ঘিরে। তাহলে মানে আসলে মূলটা কোথায়? ভারতেরও বা কেন ইন্টারেস্ট থাকবে? ওসমান হাদি দেখেন, আজকে মানে হত্যাকাণ্ড সংঘটিত হবার পর ওসমান হাদি যতটা গুরুত্বপূর্ণ ছিল, ওই সময় কিন্তু কেউ ওসমান হাদির মানে অত গুরুত্বপূর্ণ ছিল না, যে একটা বিশাল ব্যক্তিত্বে সে রূপান্তরিত হয়েছে। কিন্তু ঘটনার মধ্য দিয়ে এটা সাংঘাতিক, যেমন রামিসার বিষয়টা, এরকম অসংখ্য ধর্ষণ এবং মার্ডার হচ্ছে, কিন্তু রামিসার বিষয়টা চলে আসছে, ওসমান হাদির বিষয়টাও সেভাবে চলে আসছে। তো সেখানে ভারতের সংযুক্তিটা কেন থাকবে? এখন ভারত বিরোধী বক্তব্য তো কে না দেয়? বাংলাদেশে এখন সরকার বিরোধী সবাই বক্তব্য দেয়, তার বাইরে যায় এনসিপি, তারাও দেয়। তাই বলে ওসমান হাদি কেন টার্গেট হবে? আমি এই মার্ডারের মানে ওসমান হাদিকে টার্গেট করার মধ্য দিয়ে আসলে বেনিফিশিয়ারি কি, আমি এটা বুঝে উঠতে পারি না। কিন্তু আমরা ওই কে বেনিফিশিয়ারি হোক বা না হোক সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে তদন্তটা ইউনূস সরকারের বা কেন, যেমন রিপন ভাই বলছেন, কারেক্টলি বলছেন, যে তখন তো এমন তো না যে ইউনূস সরকারের সাথে ভারতের খুব একটা টাই ছিল, যেমন শেখ হাসিনার সাথে ভারতের খুব টাই ছিল, ফলে দুই দেশ মিলে অনেক কর্মকাণ্ড করছে তাদের দুই দেশের গোয়েন্দা সংস্থা। তো ইউনূস সরকারের সময় তো সেরকম হওয়ার কথা না, তাহলে সেটা ঘটে গেল কিভাবে? তাহলে কি আমরা বুঝবো যে মমতা ব্যানার্জির এই বক্তব্য অনুযায়ী যে আসলে উপরে বিরোধিতা, ভেতরে ভেতরে ঠিকই দুই দেশের গোয়েন্দা সংস্থা, অথবা ইউনূস সরকারের হয়তো উপরে ছিল, কিন্তু ভেতরের প্রশাসন বা অন্যান্য যন্ত্র গোয়েন্দা সংস্থার যেই মেকানিজমটা, সেটার সাথে কি তাহলে ভারতের টাই ছিল? মানে এত বড় কাহিনীটা হবে কেন?
ভারত কেন ওসমান হাদিকে করে এখানে? উনি তো জামাতেরও কোনো প্রার্থী ছিল না, বিএনপিরও প্রার্থী ছিল না, তাহলে ওসমান হাদি কেন? এই প্রশ্নের কিন্তু আমি উত্তরটা খুঁজে পাই না। আবার ওসমান হাদি ঠিক আছে হলো, তারপরে তার হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশে যা যা ঘটলো সেটার বা ব্যাখ্যা কি, সেটা কেন? মানে এর সাথে প্রথম আলোর সম্পর্ক কি, এর সাথে 32 নম্বরের সম্পর্ক কি, এর সাথে ডেইলি স্টারের সম্পর্ক কি, এই দেশে এই সাথে সারা দেশে এই নতুন করে আবার ভাঙচুরের সম্পর্ক কি, মানে এইটার রাজনৈতিক কার্যকরণটা কি, এইগুলি কিন্তু মেলানো যায় না। এই জন্য অনেকগুলো প্রশ্ন নিয়ে অনেকগুলো প্রশ্ন থ্রো করলেন, আমিও আর একটা প্রশ্ন থ্রো করলাম যে ওসমান হাদি টার্গেট হলো, মারা গেল, এটা 8-10টা মার্ডারের মতনও, যেমন বহু এরকম হত্যা মামলার যারা মার্ডার করে ওই পালানোর কিন্তু রাস্তা একটাই। এখন ওসমান হাদির মার্ডাররা পালাইছে বলেই এখানে ইন্ডিয়ান একটা যোগসূত্র আছে, তাহলে এই যে অসংখ্য যারা মার্ডার করে ভারতে পালা যায়, তাহলে তারাও কি এই একইভাবে ইন্ডিয়ান ছত্রছায়ায় থাকে? এটাও আমার প্রশ্ন। তো যেহেতু রাজনৈতিক কর্মী ওসমান হাদি, সে কারণে এখন সন্দেহ হচ্ছে। মমতার এই বক্তব্যে আরও একটু সন্দেহটা বাড়ায় দিল। কিন্তু ওই যে প্রশ্নগুলো যেটা শিশিরমণি বললেন, আমারও একই প্রশ্ন যে মানে কেন ওসমান হাদি কেন? এখানে তো আরো বড় বড় থাকতে পারতো, মির্জা ফখরুল টার্গেট হইতে পারতো, ওনাদের ডাক্তার শফিকুর রহমান। যে মানে জম ঘোরাঘুরির কারণ নাম না বলাই ভালো। আচ্ছা না, মানে বলছি যে দুই দলের এখন মানে দেখা যাক তারা থাকতে পারতো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো ব্রিফিং আসে বা ওখান থেকে কোনো বক্তব্য আসে সেটা বোঝা যাবে। শিশির মনির, আজকে কিছুক্ষণ আগে খবর বেরিয়েছে আমাদের স্ক্রিনে, যখন আমরা কথা বলছি তখন যাচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে 99 ভোট পেয়ে বাংলাদেশ জয়ী হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ছিলেন এবং আগামী 1 বছর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। এখন এই ধরনের এইটাকে কি আপনারা যারা এই সরকারের সমালোচনা করেছে, বিশেষ করে জামায়াতে ইসলামী, তারা এই সরকারের সবচেয়ে বেশি সমালোচনা করেছে এই সরকারের এই পররাষ্ট্রমন্ত্রীর, এখন এইটা কি তার কূটনীতির একটা সাফল্য বলবেন কিনা? না, অবশ্যই ইটস গুড। আজ থেকে সম্ভবত 86 সালে 41তম অধিবেশনে আমাদের এলাকার হুমায়ুন রশিদ চৌধুরী আবার সেই একই পদে ইলেকশন করে বিজয়ী হয়েছিলেন। জি। তো তিনি 99 ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে হয় 91 ভোট পেয়েছেন। তো খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোঝা যাচ্ছে যে তিনি এইটা সিকিউর করেছেন। ডেফিনেটলি দিস ইজ এ ডিপ্লোম্যাটিক সাকসেস। যা ভালো তাকে তো ভালো বলতে হবে। এটা অ্যাচিভ করতে তো কষ্ট করতে হয়েছে, ডিপ্লোমেসি করতে হয়েছে, ভোটগুলো কালেকশন করতে হয়েছে, মেরুকরণ করতে হয়েছে, এবং এই 99 আর 91 মাত্র 8টা ভোটের ব্যবধান। এই 8টা ভোটের ব্যবধানে যে তিনি এটা এই মানে এই আমাদের এই অঞ্চল থেকে সম্ভবত ছিলেন আফগানিস্তানের একজন, আর আমাদের এখান থেকে আর কেউ ছিলেন না। তো আমি মনে করি দিস ইজ এ গুড অ্যাপ্রোচ এবং হি শুড বি কনগ্রাচুলেটেড ফর দ্যাট। আচ্ছা, এখন প্রশ্ন অনেকগুলো। একটা আছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কিনা? এর আগে এই উদাহরণ আছে যে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পালন করে গেছেন, মানে এর আগে যারা ছিলেন কোনো কোনো সময়। এখন ওনার ক্ষেত্রে কি হবেন এটা নিয়ে বেশ কানাঘুষা আছে। উনি কোনো কোনো সময় এই ব্যাপারটাও আসছে যে তিনি হয়তো 1 বছরের ছুটি নিয়ে নেবেন, উনি নিজেই বলেছেন। উনি নিজেই বলেছেন সেটা। এখন এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটবে, কি ঘটবে, সেটা নিয়ে কি আপনি বলবেন? যে হ্যাঁ, আমি বলতে চাই যে আসলে দেখেন, প্রফেশনাল অ্যাক্টিভিটিতে প্রায়র কন্ডিশন হলো আনডিভাইডেড অ্যাটেনশন। আপনি যদি কোনো কাজে আনডিভাইডেড অ্যাটেনশন দিতে না পারেন, সকল কাজের কাজই হতে চান, অ্যাকচুয়ালি আপনি কোনো কাজেরই কাজই হতে পারবেন না। দ্যাট ইজ এ জেনারেল স্টেটমেন্ট। আমি জানি না হাউ এক্সেপশনাল হি ইজ, তবে তার এক্সেপশনাল ক্যাপাসিটি আমি দেখেছি, তার বায়োডাটাটা পড়েছি আজকে আমি আপনার এখানে আসতে আসতে। আচ্ছা, ওনার আরও বেশ কিছু সাকসেস রেট আছে। আমি জানি না বর্তমান সরকার হয়তো এগুলো দেখেই ওনাকে চুজ করেছেন, দ্যাটস গুড। কিন্তু সেকেন্ড কথাটা হলো যে যদি উনি মনে করেন যে জাতিসংঘের দায়িত্বটা উনি সুচারুরূপে সম্পন্ন করতে চান, তাহলে আই উইল এমফেসাইজ হি শুড টেক লিভ। আর যদি মনে করেন যে না, হুমায়ুন রশিদ চৌধুরীর মতো তিনি পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন, আবার 1 বছর ওই দায়িত্বটাও পালন করবেন। ইন্টারন্যাশনাল মেকানিজমে এত বড় একটা সবচাইতে পার্টিসিপেটরি বডি, ওই পার্টিসিপেটরি বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার যে হক,
যে কর্মকাণ্ড, যে লিয়াজো জি। এবং প্রপার ডিসপেন্সেশন অফ হিজ রেসপন্সিবিলিটিস, এটা যদি পালন করতে চান তাহলে বহু কাজের কাজই হলে ইট উইল বি ডিস্টার্বড। আচ্ছা, আর অ্যাট দ্য সেম টাইম আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, বাট আই ফাউন্ড হিম মাচ মোর প্রফেশনাল দ্যান মেনি আদার্স। আচ্ছা, এটা কিন্তু প্রশংসার সুরেই বললেন। প্রশংসা শুরু। আচ্ছা, একটা লোক যদি ভালো কাজ করে উই শুড অ্যাপ্রিশিয়েট হিম। আচ্ছা, কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে যাদের সাথে আমরা মানে টকশোতে আসছি তার সমালোচনারই সবচেয়ে বেশি ছিল। সেটা ফর আদার রিজনস, আচ্ছা। নট ফর যে এখানে ইলেক্টেড হয়েছে, দিস ইজ গুড। জি। কিন্তু উনি ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় থাকতে কি করেছেন, বিএনপি সরকার কেয়ারটেকার গভর্নমেন্টে উনি থাকতে কি করে ওনার বিরোধিতা করেছেন, শোনেন নাই সেই কথাগুলো? Right. যে একটা বিদেশি মানুষকে নিয়ে এসে আমরা দিয়েছি হলো সিকিউরিটি মানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, তো এগুলো ক্রিটিসাইজ হয়েছে। তো ক্রিটিসাইজ হয়েছে ফর হিজ আর্লিয়ার অ্যাক্টিভিটিস। আচ্ছা। কিন্তু আজকে তিনি যে ভালো কাজ করেছেন এটা অ্যাপ্রিশিয়েট করতে তো আমার কোনো বাধা নাই, আমি কোনো বাধা দেখি না। আমি মনে করি না এত কৃপণ আমাদের হওয়া উচিত। আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি এই বিষয়টাকে কিভাবে বলেন? কিন্তু কেউ কেউ প্রশ্ন তোলেন যে মানে আগের প্রশ্ন, এই প্রসঙ্গে না, বলেন যে বিএনপি এত বড় দল, সে জায়গায় কি একজন ভালো পররাষ্ট্রমন্ত্রীর কি অভাব পড়ে গেল এত বেশি? ধন্যবাদ আপনাকে। আমি শিশির মুনির বক্তব্যকেই কোট করে বলতে চাই, তার সাকসেস রেট যদি প্রিভিয়াস অ্যাক্টিভিটিস অনেক বেশি থেকে থাকে এবং তার জীবন বৃত্তান্ত যদি খুবই বর্ণাঢ্য হয়, আমি তার জীবন বৃত্তান্ত পড়িনি, মানে থরলি পড়িনি, তো যদি এতই কিছু যদি ভালো হয়ে থাকে তাহলে আমি তো মনে করি যে অনেকের চেয়ে তাকে চয়েস করাটা সঠিক ছিল নিঃসন্দেহে। যদি এত বর্ণাঢ্য ক্যারিয়ার যার এবং যার পারঙ্গমতা এত মানে সুবিদিত, তো তাকে অ্যাভেলেবল থাকা অবস্থা আমি কেন অল্টারনেটিভ খুঁজবো? আচ্ছা, তাই না? বিএনপির একটা সঠিক সিদ্ধান্ত আমি মনে করি তাই। এবং আজকে আমি সবচেয়ে যে কথাটা প্রথমে বলতে চেয়েছিলাম বা এখনো বলছি, সেটা হচ্ছে যে এটা যে বাংলাদেশের অর্জন, উনি ব্যক্তি নন, এটা হচ্ছে আপনার এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য এই টার্নটা এবার। আমি এর পরের বার কিন্তু বাংলাদেশের টার্নটা থাকবে না। অনেক এরকম মাঝে মধ্যে একটা দেশের টার্ন আসে, যেমন আমরা একসময় সিকিউরিটি কাউন্সিলে আমরা অস্থায়ী সদস্য পদ লাভ করেছিলাম ডিউরিং প্রেসিডেন্ট জিয়া রহমানস টাইম। আবার আমার এই ধরনের একটা টার্ন পেতে অনেক সময় লাগে, আবার তখন প্রার্থিত হওয়ার ব্যাপার থাকে, দেশের জন্য ক্যাম্পেইন করতে হয়, তখন দেশে একটা ভালো সরকার লাগে, যে সরকার নিয়ে মানুষের প্রস্তুত থাকেন ইত্যাদি ইত্যাদি। তো হোয়াট এভার, বাংলাদেশের একটা ট্রানজিশন টাইমের মধ্যে যাচ্ছে, গণতন্ত্রের দিকে যাচ্ছে, একটা বড় ধরনের অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই অভ্যুত্থানে শরিক হয়েছে। এরকম একটা বিজয়ী দেশের ইভেন্টগুলো, মানে গত 2 বছরে ইভেন্টগুলো সারা পৃথিবীতে মানুষ আগ্রহ ভরে দেখেছে ইভেন্টগুলো, তাই না? সুতরাং বাংলাদেশ পৃথিবীর নানা প্রান্তে সারা দেশেই আপনার মানে আলোচনার মধ্যে ছিল বাংলাদেশ, খুবই স্বাভাবিক। এটা একটা বড় মাইলেজ। কিন্তু বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের জন্য যে সংগ্রামটা, সেই সংগ্রামটার প্রতি মানুষের নজর ছিল, এবং এরকম একটি দেশ এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, এটা তাদের ভালোবাসার একটা ম্যানিফেস্টেশন। আচ্ছা, ডেফিনেটলি একটা বড় অর্জন। কিন্তু যখন আমাদের এই নিউজটা আমাদের ওয়েবসাইটে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে গেল, তার নিচে মানুষের যে কমেন্ট, একটা অংশ তারা অভিনন্দন জানাচ্ছিলেন, আর একটা অংশ তাদের মোটা দাগে অভিযোগ তাদের এইরকম যে এটা আমেরিকার একটা উপহার। ওয়েল, আপনাকে যদি আমি এভাবে যদি বলি যে এই যে ইন্টারন্যাশনাল পদবি, আপনি নিজেও বোঝেন, আপনি টেলিভিশন চালান, আপনার বিজ্ঞাপন দাতারা যদি ঠিক মতো বিজ্ঞাপন যদি না দেয়, আপনার টেলিভিশন চলবে না, খুব ক্লিয়ার। তো কোনো না কোনো জায়গাতে একটা উপর সাপোর্ট তো লাগে। আজকে আপনি আমেরিকার নিঃসন্দেহে আমার বৈরী ছিল না, আমি যতদূর জেনে চীনও বৈরী ছিল না, আপনার ইভেন ইন্ডিয়া কুড প্লেস ওয়ান ক্যান্ডিডেট, ইন্ডিয়া একটা প্রার্থী দিতে পারতো, তারা সেটা দেয় নাই। এখন আপনি কি বলবেন এতগুলো দেশ কি বাংলাদেশকে উপর দিয়ে থাকে? যদি এতগুলো দেশ, মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো তিনি তার ক্যান্ডিডেচার নিয়ে যখন ক্যাম্পেইন করলেন, প্রবাবলি লাস্ট লেগ অফ আর অফিস ট্যুর, তিনি মানে চীনেও গিয়েছিলেন, সেখানেও কিন্তু তার খুব এফেক্টিভ ছিল, এনগেজমেন্টটা ছিল। তো ফলে আমি যেটা মনে করি, ইট ওয়াজ নট এ গিফট ফ্রম এ পার্টিকুলার কান্ট্রি লাইক ইউনাইটেড স্টেটস। আমি যে কথা, আমার আন্দোলন, আমার সংগ্রাম, আমার অ্যাচিভমেন্টকে তুমি ছোট করে দেখতে চাই না, খুব ক্লিয়ার। বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষের শৌর্য, বীর্য, গণতন্ত্রের লড়াইয়ের যে ইতিহাস, এবং ইমিডিয়েট 2 বছর আগেই এমন একটি ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশের মানুষের এই গণতন্ত্রের সংগ্রাম দেখে পৃথিবীর অনেক অগণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ
গণতন্ত্রের লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ হয়, আচ্ছা। নেপালের জেনজির উদ্বুদ্ধ হয়েছে, জি। শ্রীলঙ্কার লোকের উদ্বুদ্ধ হয়, এরকম বিভিন্ন ব্যাপার। জি। এরকম এক আমার দেশের তরুণ সমাজের এই যে সাহসিকতা, আমার যে অ্যাচিভমেন্ট, আমি একটা গণতন্ত্রের পথে হাঁটছি, একটা জবাবদিহি শাসনের দিকে যাচ্ছি। আমি ছোট্ট একটা উদাহরণ, আজকের একটা ঘটনার উদাহরণ দিই, আপনার এখানে আসার আগেই পড়ছিলাম যে কেরানীগঞ্জে একটা জনশক্তি রপ্তানি করার ব্যাপারে একটা প্রতিষ্ঠান, একটা ট্রেনিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউট, এটার হয়তো কোনো একটা নামটাম ছিল, হয়তো কেরানীগঞ্জ মানব সম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউট ওটা ছিল। বেগম খালেদা জিয়ার তো সেখানে আমলারা তো এরকম তেলবাজ থাকে, যখন যে সরকার তেলবাজি করে হাজির আমলে বলছে যে আপনার দিতে তো সবার নামই দিছিল, এরপরে আরো একটু সময় পাইলে শেখ হাসিনা নাতি করে নামও দিত, এরপরে নাতি করে নাম অবশ্যই আমি জানি না, তাদের নাম হয়তো কিছু কিছু হয়ে যেত। তো ওই প্রবণতা থেকে ম্যাডাম বেগম খালেদা জিয়া তার নাম অফার করেছেন। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারম্যান, তিনি জাস্ট রিফিউট করেছেন। আচ্ছা। উনি বলেছেন যে নতুন কোনো প্রতিষ্ঠানে সেটার নামকরণ করা যেতে পারে, আচ্ছা। যেটা আছে সেটা না। আরেকটু ঘটনা যদি বলি, বাংলাদেশে নানান ট্রেনিং এর নামে লোকজন যায় না, এই অভাবের সময়, আমি অভাবই বলবো, তেলের এত ক্রাইসিস, জিনিসপত্রের দাম, সারা পৃথিবীতে একটা অন্য ধরনের পরিস্থিতি চলছে, তখন এই যে আপনার মশক নিধনের জন্য একটা কর্মসূচি দেখেছে, জি। যার জন্য একটা ফাইল আসছে প্রধানমন্ত্রীর কাছে। চট্টগ্রাম চশিক থেকে। হ্যাঁ। তো সেখানে প্রধানমন্ত্রী কি মন্তব্য করেছেন, যে মশা মারার জন্য বা এটা ট্রেনিং নেওয়ার জন্য আমেরিকা বা কোন দেশে, কোথায় যাওয়ার কথা, আমেরিকায়, ওখানে যত ফ্লোরিডা। আসলে ইনফ্যাক্ট আমেরিকায় সে ধরনের মশা নাই, আমি তো ছিলাম ওই দেশে, নাই। তো বলছে যে এটা বাংলাদেশে বহু জায়গায় দাঁড়াইলে, খালের পারে, বিলের পারে, ঝিলের পারে দাঁড়াইলে, রাস্তার মধ্যে দাঁড়াইলে মশার কামড় অস্থির হয়ে যায়। সুতরাং এই যে না, এটার সাথে কি বাকি অংশটুকু জানেন তো? প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়ার পরে এই প্রস্তাবনা যেখান থেকে আসছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি সহ আরো 5 জন কর্মকর্তা যাওয়ার কথা ছিল, তিনি এই ঘটনাটাকে বলেছেন যে এটা প্রধানমন্ত্রীকে স্বার্থান্বেষী মহলের একটা ষড়যন্ত্র, কেউ তাকে ভুল বুঝাইছে, সে কারণে তিনি এটা বাতিল করে দিয়েছেন। না, আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু খুব ক্লিয়ার কাট। এই যে একটা দেশের প্রধানমন্ত্রী যখন বলেন আমি কিন্তু কাউকে জেতানোর দায়িত্ব নিতে পারবো না, যখন পার্টির কর্মীদের অ্যাড্রেস করছেন, কর্মীদেরকে, নেতাদেরকে মেসেজের সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, তিনি বলেছেন কি, যেটা পত্রিকা নিউজ আসছে, উনি বলছেন আমি কাউকে জেতানোর দায়িত্ব নেব না। আগে তো জেতানোর দায়িত্ব নিত, একদিন আগে ইলেকশন হয়ে যেত, ভোটার ছাড়া ভোট হয়ে যেত, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ ছাড়া হয়ে যেত। না, এখন বর্তমানে আমি বলছি দিস ইজ এ চেঞ্জ। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি বলতে চাচ্ছি- প্রধানমন্ত্রীও বিএনপির, আপনার চট্টগ্রামের মেয়রও বিএনপি, হ্যাঁ, তা স্বার্থান্বেষী মহল মাঝখানে কারা? এটা যদি বলে থাকে হয়তো মনে ঠিক বলছে, আমলাদের হয়তো কেউ বলেছে বা ইত্যাদি, কিন্তু প্রধানমন্ত্রী তো সঠিক সিদ্ধান্ত ভুল করেননি। জি। মাঝখানে কি সেটা আমার দেখার দরকার নাই। আচ্ছা। প্রধানমন্ত্রী রাইটলি ফাইলটা রিজেক্ট করেছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা। প্রধানমন্ত্রী জি। রাইটলি ওই যে কাউকে জিতানোর দায়িত্ব নেন না, জি। এই যে তার যে সঠিক দৃষ্টিভঙ্গি, এই যে তার যে সঠিক চিন্তা ভাবনা, আচ্ছা। এটা তো একটা অভ্যুত্থানের ফল। আচ্ছা। ইট ইজ দ্য আচ্ছা। আউটকাম অফ দ্য পরিষ্কার। 24 আগস্ট নাকি? জি, জি। আমি এই এনভায়রনমেন্টটাকে, এই 24টাকে, জুলাইটাকে, এটাকে আমি অনেক বড় আকারে দেখতে চাই। আচ্ছা, পরিষ্কার। ইটস অ্যান ইন্সপিরেশন, মোস্তফা ফিরোজ, গাইডলাইন, জি। এবং এটা সবসময় আমাদেরকে কি করবে, জি, তারা দেবে। দিস ইজ নট দ্য ওয়ে। আমরা আবার এভাবে চলতে হবে। মোস্তফা ফিরোজ, যদি একটু এই বিষয়টা নিয়ে বলেন, আমরা পররাষ্ট্রমন্ত্রীর যে অর্জন, সেটাকে আপনি কিভাবে দেখেন? অর্জনটা আসলে নিঃসন্দেহে তো বাংলাদেশের জন্য এটা ভালো, এটা বাংলাদেশ জিতলো, আসলে ব্যক্তি জিতলো না, কিন্তু যেহেতু ডক্টর খলিলুর রহমান নামটা আসাতে সবাই খুব তৃপ্তি ভরে যে এটা উপভোগ করবে সেটা কিন্তু করতে পারছে না, কারণ বাণিজ্য চুক্তিটা নিয়ে এত বেশি খসখস করে এবং যেটা দর্শকরা করছে, এটাই হলো মাস পিপুলের মন্তব্য যে এটা আমেরিকায় আসলে এটা গিফট করছে আর কি, এই বাণিজ্য চুক্তির বিনিময়ে এই ধারণাটাই প্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এখানে সরকারের এখন একটা রিলিফ পাওয়ারও একটা সুযোগও তৈরি হলো। ঠিক আছে, তিনি সাধারণ পরিষদের দায়িত্ব পালন করুক, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন, আমাদের এখানে তো অনেক নেতা আছে, রিপন ভাইয়ের মতন সিনিয়র নেতারাও আছেন, হ্যাঁ, এখানে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন এখানে মিনিমাম 20 জন আছে। বিএনপি এত বড় দল, তার এত সিনিয়র নেতারা আছেন, সেই জায়গা থেকে বেড়ে আসতে পারলে ভালো হয়। আবার এটাও সত্য, সাধারণ পরিষদের উনি সভাপতি হওয়ার কারণে বাংলাদেশের যে বৈদেশিক ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন দেশগুলিতে ইনডাইরেক্টলি একটা দুতিয়ালিও তিনি করতে পারেন আর কি, ব্যক্তিগত পর্যায়ে। তো সেটা অ্যাক্সেস থাকবে, সেই অ্যাক্সেসটা থাকবে। এখন এটা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একটা যে একজন
পররাষ্ট্রমন্ত্রী পদটাও আগলে থাকবেন, আবার উনি সাধারণ পরিষদের সভাপতিও থাকবেন। এত ক্রাইসিসের মধ্যে তো বিএনপি অন্তত নেই। ফুল টাইম ফরেন মিনিস্টার। জি মানে হ্যাঁ রাইট, we need হ্যাঁ দেশ। কারণ আমাদের যেহেতু গুরুত্বটা আছে, উনি তো সাধারণ পরিষদের এই হিসেবে মানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উনি এটা করবেন, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমনি তো কোনো প্রজেক্ট নাই, অন্য কিছু নাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেমিটেন্স প্রজেক্ট। এইটাকে মানে দাঁড়ে দাঁড়ে যাওয়া, কারণ এখন খুবই চরম খারাপ অবস্থা আমাদের, শুধু রপ্তানি এটাও নিচের দিকে নেমে গেছে। রেমিটেন্সটা ওঠানোর জন্য একটু ডোর টু ডোর নক করা, এই কাজটার জন্য আসলে একদম পূর্ণাঙ্গ একজন যদিও এফডিআই দরকার, শুধু রেমিটেন্স এফডিআই দরকার, ফরেন ডাইরেক্ট জি জি ইনভেস্টমেন্ট জি দরকার। হ্যাঁ, তো সমবায় ভালো করছে, তার সাথে যদি আরেকজন জি। থাকে, তো এটা একটা হইলে হবে কি, গভর্নমেন্ট অন্তত প্রতিদিন যে সমালোচনাটা আমরা জি। করি যে এই বাণিজ্য চুক্তি নিয়ে আমাদের যে অসন্তুষ্টিটা, সেটা যে সরাসরি সরকারের গায়ে পড়ে, তো সেই জায়গা থেকে বেরো আসতে পারলো যে ঠিক আছে একটু দূরে সরে গেল। তো এটা সরকার একটা সুযোগ, আমি জানি না সরকার নিশ্চয়ই আমার চেয়ে তারা তাদের নীতি নির্ধারণী ফোরামে এটা আলাপ আলোচনা করবেন। তো এটা আমাদের জন্য ভালো হলো, একদিক দিয়ে মন্দ হলো এটা কোনোভাবেই বলা যাবে না। আচ্ছা। মানে একটা অন্য বিশ্লেষণ আর কি, আচ্ছা। সরকার একটা রিলিফ পাওয়ার একটা সুযোগ তৈরি হলো আর কি। আচ্ছা, শিশির মনির, আজকে ঈদুল আজহার আনন্দের মধ্যেও আজকে একটু অন্য প্রসঙ্গে যাই আর কি, যেটা নিয়ে আগেই ভেবেছিলাম যে এই প্রসঙ্গ নিয়ে এই কথা বলবো, যে ঈদ শেষ হয়ে গেছে, আনন্দ এখনও বোধহয় রেশ আছে। ঢাকায় ২৬ থেকে ৩১ মে পর্যন্ত এই ৫ দিনে একজন গৃহবধূকে হত্যা, ৯ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে গণধর্ষণ, সিলেটে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্দুক খুন, নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা, মানিকগঞ্জে এক রাতে ৩ জনের মৃত্যু। অন্য আরেকটি গণমাধ্যম বলছে যে ঈদুল আজহা ছুটিতে দেশের ১৮ জেলার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬ জন, অন্যান্য জেলার পরিসংখ্যান সেখানে আসে নাই। এখন এইসব হত্যাকাণ্ডে সরকারের কোনো দায় দেখেন নাকি এটা ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন রকম বিরোধ খুনের দায় সরকার নাই, আসলে এটাই বাংলাদেশের স্বাভাবিক সময়? দেখেন, বাংলাদেশের সোসাইটিটার মধ্যে বড় ধরনের একটা ট্রান্সফরমেশন হয়েছে। এগুলো নিয়ে আমার আলাদা আর্টিকেল আছে, এগুলো আমি লিখেছি, ডেইলি স্টারে পাবলিশ হয়েছে, এবং একটা বড় ইউনিভার্সিটিতেও আমি গিয়েছি এই আলোচনা করার জন্য। সোসাইটিতে অপরাধ হয় কেন? সোসাইটিতে অপরাধ হয় এজ এ মাল্টিফ্যাক্টর ইস্যু হিসেবে। সোসাইটির অপরাধকে কোনো একটা পার্টিকুলার ইস্যু দিয়ে আপনি এক্সপ্লেইন করতে পারবেন না, কারণ অপরাধ হওয়ার আন্তর্জাতিকভাবে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে যে রিজনগুলো বলা হয়, সেই রিজনগুলোর মধ্যে কোনোটা রাজনৈতিক, কোনোটা অর্থনৈতিক, কোনোটা সোশ্যাল, কোনোটা অভ্যাসগত, কোনোটা আছে পার্সোনালিটি, মেন্টাল গঠন, এক্সপেরিয়েন্স, কিভাবে বড় হয়েছে, কোন স্টেজে বড় হয়েছে, তার আয় ইনকাম কি, বেকারত্বের ধরন কি, কি কারণে মাদকাসক্তির কি ভূমিকা এখানে আছে, করাপশনের কি ভূমিকা এখানে আছে, এইরকম একটা মাল্টিফ্যাক্টর এফেক্ট হলো ক্রাইম। এখন আপনি এটাকে জেনারেলাইজ করতে পারবেন না, কেউই জেনারেলাইজ করতে পারবে না। আপনি যখন দেখবেন কেউ জেনারেলাইজ করছে, তখন ধরে নিতে হবে তার অ্যানালাইসিসটা বায়াস। আচ্ছা, আপনাকে দেখতে হবে কেস টু কেস বেসিস। ধর্ষণ কেন হয়? ধর্ষণের জন্য আমাদের দেশে, আপনি এটাকে কোন ইউনিভার্সিটিটা, কর্নেল ইউনিভার্সিটি থেকে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, এটাও আমি ডিসকাশনে ছিলাম ওই দিন। একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে বাংলাদেশে শিশুদেরকে কেন ধর্ষণ করা হয়, রিজন কি, এটা এই মেন্টালিটির নাম কি, এই মেন্টাল গঠনটা কিভাবে তৈরি হলো একজন মানুষের। তারা দেখিয়েছেন একটা গুড পার্সেন্টেজ হলো মাদকাসক্ত থাকে, তারা আরেকটা দেখিয়েছেন একটা গুড পার্সেন্টেজ হলো যেখানে রেভেঞ্জ হয়, রেভেঞ্জফুল হয়। বাবার সঙ্গে হয়তো তার দ্বন্দ্ব লেগেছে, ভাইয়ের সঙ্গে তার দ্বন্দ্ব লেগেছে, তার রেভেঞ্জ নেওয়ার জন্য সে টার্গেট করেছে শিশুটাকে। এখন এই সমস্ত ডিপ স্টাডি আমাদের দেশে অ্যাবসেন্ট, আমরা সবগুলোকে ফ্ল্যাটলি এক্সপ্লেনেশন দিয়ে দেই। আমি সিআইডি ডিপার্টমেন্ট অথবা পিবিআইকে বলবো, তো মানে মোটা দাগে এগুলো সোশ্যাল ইস্যু সবগুলোই নাকি? নট অনলি সোশ্যাল, আপনি পলিটিক্যাল অ্যাসপেক্টও দেখতে পাবেন। যেমন আমার এলাকায় দিরাইশাল্লায় বিগত ১ মাসে অন্তত ৭-৮টা মার্ডার হয়েছে। কি মার্ডার হয়েছে? গ্রামে গ্রামে প্রকাশ্যে মারামারি। মূল উৎস কি? জমি নিয়ে। প্রথম জমি সালিশি ভেঙে গেছে, সালিশের মধ্যেই মারামারি শুরু হয়ে গেছে। এই পক্ষে একজন মারা গেছে, ওই পক্ষে একজন মারা গেছে। আপনাকে সামলাতে হয়, আপনি তো যান এলাকায়। না, আমার তো আর সামলানোর ক্ষমতা নাই, কিন্তু আইনজীবী হিসেবে মামলা নিয়ে আসে আর কি আমার কাছে। প্রভাব তো থাকে না।
না, কোনো প্রভাব সা- থাকে, প্রভাব আছে, তখন অনেকটা সালিশি করে মেনটেন করার চেষ্টা করা হয়। কিন্তু আমি বলছি এটা বেড়ে গেছে, এটা আগে এরকম দেখা যেত না, এত সিনারি দেখা যেত। আরেকদিকে দেখেন কি হচ্ছে, ব্রাহ্মণবাড়িতে ছিল, এখন এটা স্প্রেড করেছে, হবিগঞ্জ স্প্রেড করেছে, মৌলভীবাজারও স্প্রেড করেছে। সবচেয়ে অসুবিধা হলো পানিতে মানুষের জমি নিয়ে গেছে এবার, অগ্রিম বৃষ্টির কারণেই সমস্ত ধান তলিয়ে গেছে। অভাবী মানুষ, তাদের কিন্তু রাতের খাবার ব্যবস্থা নাই, কিন্তু ঠিকই ঠেটা দেয়া একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। এখন এই জিনিসগুলোকে, আমি যে ইস্যুটা রেজ করতে চাই, এই জিনিসগুলোকে জেনারেলাইজ করা যাবে না। কিন্তু আমাদের দেশে পুলিশ ডিপার্টমেন্টে অপরাধ প্রিভেনশনের জন্য যথেষ্ট স্টাডি নেই। দ্যাট ইজ হোয়াট ইজ অ্যালার্মিং। পুলিশের তো দুটো দায়িত্ব, একটা হলো প্রিভেন্ট করবে, আর একটা হয়ে যাওয়ার পরে ইনভেস্টিগেট করে এভিডেন্স আদালতে হাজির করবে। প্রিভেনশন মেকানিজমটাকে আমাদের এখানে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় না। ফলে যে ইনসিডেন্টসগুলো আপনি বলছেন, আমি মনে করি মিনিস্ট্রি অফ হোমের দায়িত্বটা কি, হোম মিনিস্টার গিয়ে তো অপরাধ ফেরাতে পারবেন না, কিন্তু এটা স্টাডি করবেন, স্টাডি করে প্রিভেন্টিভ মেকানিজম নেওয়ার জন্য লং টার্ম প্ল্যান হিসেবে কি কি করণীয় আছে, এটা যদি করতে পারেন তবে গ্র্যাজুয়ালি অপরাধ প্রবণতা কমবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, তো আপনি ঈদ আসবে মানে 200-300 লোক মারা যাবে, উই আর রেডি, মেন্টালি রেডি থাকি, কিন্তু যে কোরবানির ঈদ আসছে তো মিনিমাম 300 লোক মারা যাবে, একটা অ্যাক্সিডেন্ট হবে, 2টা ট্রাক পড়ে যাবে, আসার সময় গরু নিয়ে গোলমাল হবে, এখানে আর 3টা মানুষ মরবে। দেখেন, এটা ঈদ, কিন্তু ঈদ যাত্রা মানেই 300 মানুষের জীবন চলে যাবে। হ্যাঁ, ঈদ যাত্রায় 300 মানুষ, এই যে 25 মে থেকে 31 মে এই 7 দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 79 জনের। এটা হচ্ছে একদম রিপোর্টেড, যেটা আমরা পত্রিকায় আসছে। এবং আপনি তার আগের বার দেখবেন, রোজা ঈদে দেখবেন, তা দেখবেন, আমি একটা রিপোর্ট দেখলাম 271 জন। এই যে আমি বলছি, এই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব কি কাদের? জি। আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, কিন্তু আমাদের এখানে অপরাধকে আমরা ফ্ল্যাটলি ডেসক্রাইব করি, কিন্তু এটাকে স্পেসিফিক রিজন বাইর করতে পারি না, কারণ স্টাডি নাই, রিসার্চ নাই, গবেষণাটা সঠিকভাবে নাই, প্রিভেন্টিভ মেকানিজম নেওয়া যায় না। হয়ে গেল, সবাই আমরা লেগে গেলাম, হয়ে গেল, এবার বিচার করো। সম্ভবত ডক্টর আসাদুজ্জামান রিবন, আপনি সম্ভবত একমত নাকি? হ্যাঁ, না, মোটামুটি ওনার মোটা দাগে উনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এটা তো মানে খুবই একাডেমিক, নিঃসন্দেহে। কিন্তু আনফরচুনেটলি আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে অনেক সময় টকশোতে বসলে এগুলো সবই সরকারের দোষ। হ্যাঁ, বিষয়টা তো মানে পাবলিক নয়। এখন আপনি বলছেন প্রিভেনশনে সরকারের ব্যাপার আছে, যে আমেরিকায় যে দুটো ছাত্রছাত্রী আমাদের দেশের যারা মারা গেল, সেটা কিন্তু নেপথ্য কারণটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তো দেখা গেল যে যে লোকটি হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সে গ্রেপ্তার হয়েছে, এবং এটা জানা গেল তাকে কিন্তু কাউন্সিলিংও করা হয়েছে এর আগে। আমাদের দেশে এই যে অপরাধ প্রবণতা রেকর্ড থাকে, তো যেমন পুলিশের খাতার মধ্যে থাকে যে কে ছিনতাইকারী, কে কবর, ওদের একটা লিস্ট থাকে, সেই অনুযায়ী কিন্তু কোনো কাউন্সেলিং এর ব্যবস্থা নাই। আচ্ছা। আপনি দেখবেন যে রাস্তাঘাটে মানে মানুষ ওই কি বলে বেলুনের মধ্যে ফু দিয়ে বাতাস নিচ্ছে, অনেক দেখবেন এগুলো হচ্ছে ভবঘুরে টাইপের, অথবা মানে হোমলেস এরকম নিচ্ছে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে এই লোকগুলোকে আমার রিহ্যাবিলিট করা দরকার? এর তো ভবিষ্যতে বড় ধরনের বার্ডেন হবে, তো বিরাট, এবং এগুলো সব মোটামুটি কিছু খুব বয়স্ক লোকরা করছে তা না, ইয়াং ছেলেপেলেরা করতেছে, কিশোরীরা করতেছে। হ্যাঁ, তো আলটিমেটলি যখন এটা পয়সা পাবে না, তখন তো আপনি রাস্তাঘাটে হাঁটবেন, আপনাকে চাকু মেরে বসবে, আচ্ছা, কিছু একটা করে বসবে, আপনি ভিকটিম হয়ে যাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীটি যে একটা ধর্ষণের শিকার হলো, এটা মাদকাসক্ত একটা ইমব্যালেন্স ইসের হাতে। এইগুলোর জন্য তো সরকার দায়ী হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এখন বলতে পারেন যে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে মানে আপনার রিহ্যাবিলিটেশনে নিতে হবে, কোচিংয়ে কি বলে এটাকে আপনার যে ওদেরকে কাউন্সিলিং করাইতে হবে, তারপরে মানে কর্মসংস্থানের ব্যবস্থার দিকে যেতে হবে। অনেকগুলো মেজার আছে। মোটামুটি আপনারা দুইজন একই মত ব্যক্ত করলেন। অন্য আরেকটা প্রসঙ্গে ছোট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সাবেক উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম, তিনি একটা পোস্ট দিয়েছেন, তিনি পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে তা হচ্ছে বড় দুই দলের ইনসিকিউরিটি। এখন কোন বানেগা লীগ কাবাব, এটা তিনি লিখেছেন। এখন 86 আর 96 এর স্মৃতি বিএনপি ভুলতে পারছে না, আর জামায়াত আছে আদর্শিক শত্রুতা, সহিংসতার ভয়, যা বিএনপি লীগের 90 দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উৎসরিত স্মৃতি ভয়ের উৎস বটে, এটা লিখেছেন তিনি। এখন 86 আর 96 সালে জামায়াত আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিল, এখন বিএনপি সরকারের বিরুদ্ধে আবার তারা তাল মেলাতে এমন শঙ্কা কি বিএনপির আছে? ধন্যবাদ আপনাকে। আমি সোশ্যাল মিডিয়াতে যতটা মানে কম লিখি বা অংশগ্রহণ করি, তার চেয়ে বেশি পড়ি। আমি মানুষের
মনোভাবটা বুঝতে চেষ্টা করি যে কে কি ভাবছেন, কে কিভাবে লিখছেন। ওনাদের আইন অঙ্গনের ওনাদের একজন মানে নামটা বলা কি ঠিক হবে কিনা আমি জানি না, আমি বলি সেটার নাম হচ্ছে সালে আকরাম সম্রাট। ও আমার জেলার ছেলে, কিন্তু- মুন্সিগঞ্জের। হ্যাঁ, ও যে এত ভালো লেখে এটা আমার জানা ছিল না, আচ্ছা। টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। জি। তো তার একটা আমি তার একটা স্ট্যাটাস পড়তে পড়তে আমি তার গোটা 25-30 স্ট্যাটাস পড়ে ফেললাম ঘন্টা দেড়েক দুয়েক সময়। আমি খেয়ালই করতে পারিনি, অনেক সময় লাগলো। আমি দেখলাম খুব চমৎকার লিখেছে। এক জায়গায় সে লিখেছে, সেটা হচ্ছে যে আপনার ওই আওয়ামী লীগের কথা বলতে যে সেটা হচ্ছে যে আপনার সামান্য লাভের উদ্দেশ্যে, ধরেন আপনি ইলেকশন দাঁড়ালেন, চেয়ারম্যানে দাঁড়াবেন, সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, আপনি মনে করছেন যে আওয়ামী লীগের তো এই পাড়ায় 10টা ভোট আছে, অতএব 10টা ভোট লাগলে আমার কাজে লাগবে। উনি জামাতের ওনার একজন কর্মী স্থানীয়, সে চিন্তা করছে আচ্ছা আমিও তো চেয়ারম্যান দাঁড়াবো, ওকে এই এখানে আমার পাড়া মহল্লার এই 10টাকে ভিড়াইতে পারলে বা আমার সাথে রাখতে পারলে কাজে। এই ছোট ছোট লাভ দেখতে যে আমি বলতে চাই, অকপটেই বলতে চাই, সারা দেশে যেগুলো আমি শুনছি দেখছি, এই ছোট ছোট লাভ, এই জেতা জেতি, দল ভারী করার জন্য এগুলো দেখতে যে এদেরকে যে রিহ্যাবিলেট করা, মানে সোজা কথা মানে উকি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এগুলো তো সব তেলাপোকা হয়ে গেছিল, অন্ধকারের প্রাণী হয়ে গেছিল। এই অন্ধকারের প্রাণীরা এখন এই আলোতে মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়। এটার জন্য তো অফকোর্স লোকাল পলিটিক্যাল এলিমেন্ট যারা লোকাল পলিটিক্যাল অ্যাক্টরস, তাদের তো নিঃসন্দেহে দায় আছে। আমি তাদের দায় আমি বলবো না যে দায় নেই। সেই দায়টা মোটা দাগে কাদের বেশি, বিএনপির না জামাতের? এটা যার যার ওই যে বললাম যে জেতা জেতির সুযোগ যার যেখানে আছে সেইটাকে সে এক্সপ্লয়েট করার চিন্তা করে, দল ভারী করার চিন্তা করে, সোজা কথা গেল একটা। আর যার কথার বর্ণনায় আপনি বললেন, উদাহরণটা টানলেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। উনি যখন উনি যখন তথ্য উপদেষ্টা ছিলেন, ওনার সময় বিভিন্ন পত্র পত্রিকাগুলোকে জাতীয় দিবসে বিভিন্ন কিছুতে যে সাপ্লিমেন্ট দেয়, করপত্র দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি তদন্ত করে দেখতে পারেন। উনি যে তালিকাগুলোকে উনি অনুমোদন দিয়ে গেছেন, তার 80% ছিল আওয়ামী লীগের অখ্যাত কুখ্যাত প্রকাশনা ছিল, এগুলো সব তাদেরকে করপত্র আপনার ওই 21শে ফেব্রুয়ারি মুক্তমুখী মানে 25শে মার্চ 26শে মার্চ মধ্যে তখন ওগুলো দিয়ে গেছেন। কিসের বিনিময়? ওই লিখকা বাপ বনে গেলিয়ে দিলাম শিশির এক ফোঁটা লিখে রেখো, তাই মানে আপনার নামে বলি নেই, মানে তোদেরকেও কিন্তু আমি তথ্য উপদেষ্টা আমি খুবই ছিলাম, কি বলে এটাকে, না ওখানে টাকা পয়সার খেলা কিনা, দলের খেলা না ভাই। তাহলে কি আমি টাকা পয়সা খেলা যদি থাকতো, উনি কি সেখানে খেলোয়াড় ছিলেন? থাকতে পারে। যদি উনি খেলোয়াড় থেকে থাকেন, তাহলে তাদের এই নসিহত কি বিএনপি বা জামাত উদ্দেশ্যে বলতেছে, সেই এটা কি খুব হবে, গ্রহণযোগ্য হবে? ক্ষমতায় না থাকলে একরকম কথা, ক্ষমতায় থাকলে আরেক রকম কথা। ওয়াই? মমতা স্টাইল। আচ্ছা, মমতা স্টাইল। না, মমতাকে তো জবাব দিতে হবে তার সরকারের কাছে অ্যাটলিস্ট। জি। আমি বিশ্বাস করি ভারতীয় কাঠামো সম্পর্কে পত্রপত্রিকা পড়ে যতটুকু ধারণা, আমার মনে হয় এই কথার জন্য ওখানেও তো তোলপাড় হবে নিঃসন্দেহে। ওখানকার হোম মিনিস্টার একেবারেই আনঅ্যাকাউন্টেড থাকবেন বলে আমার মনে হয় না। এটা নিয়ে পার্লামেন্টে হয়তো আলোচনা হবে, আচ্ছা, কিন্তু আমার দেশে তো আনঅ্যাকাউন্টেড আমরা সব, তাই না? আমি ওই যে তহিদ সাহেব বলে বসলেন যে আমি কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলাম না, বাবারে তোমার যদি ভালো না লাগে তুমি থাকলে কেন? আই হ্যাভ অফকোর্স রেসপেক্ট ফর হিম। ভদ্রলোক, ভালো লেখেন, জানেন, পড়াশোনা করেন, তার পাণ্ডিত্যের প্রতি আমার যথেষ্ট মানে রিগার্ড আছে। কিন্তু আমার কথা হলো যে উনি যদি জিজ্ঞেস করতেন যে আমি আই এম অলসো ইয়োর মানে কি মন্ত্রী থেকে ক্যাবিনেট মেম্বার বলে, কিন্তু অ্যাডভাইজারদের কি বলে আইনজীবী, আমি বলতে পারি না, এটা একটা শব্দ বাইর করেছেন, কারণ আমাদের তো মাঝে মধ্যে অ্যাডভাইজার লাগে, আচ্ছা, সিস্টেমে লাগে না, অন্তর্বর্তীতে তত্ত্বাবধায়কে অ্যাডভাইজার লাগে। তো এইটার এই ক্যাবিনেট কি হবে, মন্ত্রী, ওটা তো মন্ত্রিসভা না, যাও হোয়াট এভার। তো যখন এই সমস্ত অ্যাডভাইজারে কেন তখন প্রশ্ন করেন নাই যে মানে কি ব্যাপার, আমরা তোমার পার্ট অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু আমি জানি না তোমরা 4-5 জন মিলে কথা বলছো। একদম শেষের দিকে মোস্তাফিজ যদি একটু যুক্ত করেন আর কি, আমরা শেষ আলোচনায় রেস্টটাই আপনার কাছ থেকে শুনি। আপনি বলছিলেন যে এই সব অ্যাক্টররা, এই যে মাহফুজ আলম, তারা কি আসলে এগুলোই করেছেন নাকি তাদের বক্তব্য আমলে নেওয়া উচিত? আমাকে 30 সেকেন্ড দিয়ে না, এগুলি কোনো আমলে নেওয়াই উচিত না, এগুলো ফাউল কথাবার্তা আর কি, একদম মানে এদের কোনো ভিত্তি নাই, নাই। এগুলো হলো মানে ইউনিট সরকারের কিছু পাপেট আর কি, এগুলি নিয়ে বসাইছে এদের। দেখেন, একটা অভ্যুত্থানকে শ্রদ্ধা করি, স্মরণ করি, এটা বাস্তবতা, মানে কিন্তু এরা এই অভ্যুত্থানের নেতা হয়ে
এরা পুরো গভর্নমেন্টের এসে যেভাবে পুরো জাতিকে হতাশ করছে, এটা খুবই দুঃখজনক অধ্যায়। এটা এর কারণে আমি মনে করি না যে গণ-অভ্যুত্থান ম্লান হবে, কিন্তু গণ-অভ্যুত্থান ম্লান হওয়ার জন্য এরা এই দায়িত্বহীন কাজ করছে। আপনার মনে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছিল ভারতের সাথে সম্পাদিত সমস্ত চুক্তি বাতিল হয়েছে, তারপরে কত বেকায়দায় পড়লো বাংলাদেশ। পরে পররাষ্ট্র উপদেষ্টা বললো যে না এরকম কোনো বিষয়, কিন্তু উনি বলে দিল যে সব বাতিল হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ না, শেষ দিন পর্যন্ত একদম থেকে এখন এদের লম্বা লম্বা এই সমস্ত কথাবার্তা শুনতে মানে এবং দেখে, এবং প্রচুর দেখে আবার ভিউ হয়, হয়তো এটা কৌতূহল। যাই হোক, এগুলি আসলে মানে আমি মানে পুরো 18 মাসের অধ্যায়টা আসলে মানে আলোচনা করাটা আমাদের জন্য দুঃখজনক এই কারণে, কারণ অভ্যুত্থান পরবর্তী এইরকম একটা অগোছালো গভর্নমেন্ট, এই ধরনের একটা লোভী গভর্নমেন্ট, এইরকম একটা কি বলবো ছন্নছাড়া একটা গভর্নমেন্ট, এটা কল্পনা করা যায় না যেটা আমরা পাইছি। তো এখন এটা নিয়ে রাজনীতি নির্ধারিত হবে না। এখন রাজনীতি দেখেন, এরা সবসময় এখন আতঙ্কে ভুগতেছে আওয়ামী লীগ এই আসলো। আরে ভাই, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ আসবে, কোন আওয়ামী লীগ আসবে? শেখ হাসিনার আওয়ামী লীগ প্রশ্নই ওঠে না। বাংলাদেশে ওই আওয়ামী লীগ আসবে যে আওয়ামী লীগ হাসিনাবিহীন সত্যিকার একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ, এবং আসতে হবে, কারণ আওয়ামী লীগের একটা ভিত্তি আপনি এটাকে ধ্বংস করতে পারবেন না। এটা রাজনীতি, এটা কেউ মানে এটা ধ্বংস করতে পারবে না। কিন্তু তাদেরকে অপকর্মের জন্য আমি সেজন্য বলছি যে এটা পরিবর্তিত একটা আওয়ামী লীগ আসবে, আজ হোক কাল হোক, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ না, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এবং এটা যদি সত্যি আসে তখন দেখবেন এই যে উনি ওনারা এক হয়ে গেছে, এবং ওনারা শুধু না পুরো জাতি এক ঐক্যবদ্ধ হয়ে যাবে। তো সুতরাং বাংলাদেশের এই সমস্ত যারা এই স্বপ্ন দেখতেছে যে এই আওয়ামী লীগ আসলো কলকাতায় চলে আসলো ঢুকে যাবে, এইগুলি একেবারে অলিক। এইগুলি হলো এই যে এখন যারা ভয় নানা রকম অপকর্ম করছে, তারা এই সমস্ত ভীতি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। শিশিরমণি, আমি শুধু একটা ক্রিটিসাইজ করতে চাই এই প্রশ্নে, সরকার 30 সেকেন্ডের মধ্যে। আমি মনে করি যে এই অভ্যুত্থানকে সেলিব্রেট করে যে গণভোট হয়েছিল, বিএনপি সরকার এই গণভোটের প্রতি জাস্টিস না করার কারণে এত সব টেনশনের জন্ম হচ্ছে। আই উইল আস্ক দি বিএনপি গভর্নমেন্ট টু কনসেন্ট্রেট অন দ্য রেজাল্ট অফ দ্য রেফারেন্ডাম, এবং রেফারেন্ডামের রেজাল্টটাকে সাংবিধানিকতায় যদি রূপান্তর তারা করেন, তাহলে অনেক কিছুই লিগ্যালি আনসার হয়ে যাবে, যেটা তারা করতে চাচ্ছেন না, এখনো করছেন। আচ্ছা, পরিষ্কার। এর নিশ্চয়ই এরপরে বক্তব্য ছিল ডক্টর আসাদুজ্জামান রিপনের, কিন্তু আনফরচুনেটলি আমাদের হাতে সময় নেই। আমি এক সেকেন্ডই বলে দেবো, সেটা হচ্ছে যে জনগণের কাছে আমাদের যে ওয়াদা কমিটমেন্ট যেটা আছে, আমরা সেটা আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী বলছি, সেটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবো আমরা। আচ্ছা, পরিষ্কার। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।